দীর্ঘ ৫ বছর পর সৌদি আরব থেকে নিজের দেশে ফিরছি। ৫ বছর পর আজ আম্মু আম্মু ভাই বোন আর ভালোবাসার মানুষটাকে দেখব। আমি সাব্বির রহমান। ৫ বছর আগে ভালোবেসে সোয়াকে বিয়ে করেছিলাম। বিয়ের ২ মাসের মাথায় সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে পাড়ি জমাই দূর প্রবাসে। ৩.৫ লক্ষ টাকা মার্শের থেকে ঋণ করে আব্বু আমাকে সৌদি আরব পাঠায়। আমাদের সংসারের অবস্থা খুব একটা ভালো ছিল না। এই ৫ বছরের ঋণ শোধ করে একটা বাড়িঘর করেছি। ছোট বোন সোমাকে বিয়ে দিয়েছি। ছোট ভাই সোহানের লেখাপড়া খরচ চালাচ্ছি। আম্মুর হার্টের অপারেশন করিয়েছি। এসব করতে করতে সোহাকে কখনো কিছুই দিতে পারিনি। সোহাও কখনো কিছু চাইনি মুখ ফুটে। অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছি। একটা স্বর্ণের চেইন কিনেছি বউটার জন্য। প্লেনে বসে আছি চোখ বন্ধ করে। একটু আগে বাংলাদেশের উদ্দেশ্যে আকাশ থেকে পথ উড়াল দিয়েছে। বাসায় আজ অনেক কিছু রান্না হচ্ছে। 5 বছর পর সাব্বির দেশে আসছে 3 মাসের ছুটি নিয়ে। প্রিয় মানুষটাকে 5 বছর পর দেখতে পাবো। বৌমা শুটকিটা কেটে দাও তো। সাব্বিরের শুটকি খুব পছন্দ। কতটা খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। আমি ঠিক আছে বলে শুটকি কেটে ধুয়ে আম্মুর কাছে দেই। আম্মু রান্না করতে থাকে। মাত্র বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে প্লেন ল্যান্ড করেছি। প্লেন থেকে নেমে সকল ফর্মালিটি শেষ করে এয়ারপোর্ট থেকে বের হয়ে আশেপাশে তাকিয়ে বাসার কাউকে খুঁজছি। আব্বু আর ছোট ভাইকে দেখে সেই দিকে যাই। আব্বুর পা ছুঁয়ে সালাম করি। আব্বু আমাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস বাবা? ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? কিরে ফাজিল, কেমন আছিস? তোকে দেখে এখন ভালো হয়ে গেছে। কিছু সময় পর লাগেজগুলো আসলে সেগুলো নিয়ে ট্যাক্সি ভাড়া করে বাসার দিকে রওনা দিই। বুকের ভেতর অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে উড়ে বাসায় চলে যাই। ৩ ঘন্টা পর বাসার সামনে আসতেই পৌঁছাই। গাড়ি থেকে নেমে দেখি আম্মু, সুমা আর পাশেই সোয়া দাঁড়িয়ে আছে। আম্মুর কাছে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে আম্মু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমার বাবা, কতগুলো বছর পর তোকে দেখছি। আমি তো চলে এসেছি আম্মু, তুমি কান্না করছো কেন? সুমা এসে আমাকে জড়িয়ে ধরে। কেমন আছো ভাইয়া? তোমাকে তো চেনাই যাচ্ছে না। দেশের বাইরে গেলে সবাই মোটা হয়, তুমি শুকিয়ে গেছো কেন? আমি ঠিক আছি, বাসায় চল। সবাই বাসার দিকে হাঁটতে থাকি। সোয়া আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখের কোণে আমি পানি চিকচিক করতে দেখছি। বাসায় এসে সবার সাথে কিছু সময় কথা বলে রুমে চলে আসি। সোয়া আমার পিছন পিছন রুমে আসে। কেমন আছো তুমি? আমি কিছু না বলে সোয়াকে আমার কাছে এনে শক্ত করে জড়িয়ে ধরি। ৫ বছর পর আজ বুকের ভেতর শান্ত হয়েছে। সোয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। বুক থেকে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে ওর কপালে কপাল ঠেকিয়ে বলি, এতগুলো বছর পর কাছে পেয়ে কান্না করছো? আজ আমার কতটা খুশি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। 5 বছর পর আজ তোমার ছোঁয়া পেলাম। তোমাকে কখনো কিছু দিতে পারিনি, তারপরেও তুমি কখনো অভিযোগ করোনি। তুমি আমাকে যা দিয়েছো তাই অনেক। আর আমাদের সংসারের জন্যই তো এত কিছু করেছো। তুমি ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য অনেক কিছু রান্না হয়েছে। ফ্রেশ তো হবই। এত অপেক্ষার পর আজ তোমাকে কাছে পেয়েছি। মন ভরে ভালোবাসতে দাও। সাব্বিরের কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ফেলি। সাব্বির গিয়ে দরজা বন্ধ করে এসে আমাকে কোলে তুলে নেয়। বেডে শুয়ে দুজন দুজনকে নিয়ে হারিয়ে যাই ভালোবাসার রাজ্যে। রাতে সবাই একসাথে খেতে বসেছি। আমার প্রিয় খাবার রান্না হয়েছে, বিশেষ করে শুটকি। ৫ বছর পর আজ মায়ের হাতে রান্না খাচ্ছি। অন্যরকম এক অনুভূতি হচ্ছে। খাবার শেষ করে সোফায় বসে আছি সবাই। সুমা আমার পাশে বসে বলে, ভাইয়া, আমার জন্য কি এনেছো? অনেক কিছু এনেছি, সবচেয়ে বেশি চকলেট এনেছি। তো বিদেশি চকলেট খুব পছন্দ। আমি কি এখনো ছোট আছি নাকি ভাইয়া? চলো লাকেজ খুলবে। ছেলেরা মাত্র খেয়ে বসেছে, পরে খোলা যাবে না এসব। সমস্যা নেই আম্মু, চলো, সবার জন্য কিছু এনেছি। লাগেজ ফ্লোরে রেখে খুলি। সবার জন্য আনা জিনিসগুলো এক এক করে সবাইকে দেই। সোয়ান, তোর মোবাইলের শখ ছিল না? এই নে তোর জন্য মোবাইল। সোয়ান মোবাইল নিয়ে বলে, আমি তো আইফোনের কথা বলেছিলাম। আইফোন কেনার টাকা ছিল না ভাই। এবার এটা ব্যবহার কর। আমি যখন যাব তখন তোর জন্য আইফোন পাবো, কেমন? সোয়ান মোবাইল না নিয়ে রাগ করে চলে যায়। পিছন থেকে ডাকলেও শুনে না। পরে মাথা ঠান্ডা হলে নিবে। রেখে দে এখন। তোমার কাছে রাখো আম্মু, তুমি ওকে দিয়ে দিও। আর সাথে এই ঘড়িটা। আম্মুর হাতে সোয়ানের জন্য আনা মোবাইল আর ঘড়ি দেই। এরপরে এক জোড়া স্বর্ণের বালা বের করে আম্মুর হাতে দেই। একটা জায়নামাজ, চাবি, তসবি। হাতে টাকা ছিল না তো আম্মু, তাই আর কিছু আনতে পারিনি। এগুলোই আমার জন্য অনেক বাবা। আমি খুব খুশি হয়েছি। সুমা হাতে ওর হাজব্যান্ডের জন্য একটা ঘড়ি আর পারফিউম দেই। আর ওর জন্য আনা কিছু কসমেটিক্স আর একটা লেহেঙ্গা।
তোমার মনে আছে ভাইয়া আমি লেহেঙ্গার কথা বলেছিলাম? আমার বোন আমাকে বলেছে, আমি কি করে ভুলে যাই। আব্বুর জন্য না একটা জুব্বা তসবি আর লাইট দিই। সবার জন্য এনেছি, কারো কথা বলিসনি। তোমাদের কথা কি করে ভুলে যাব বলো। আচ্ছা সময়, এখানে 4টা কম্বল আছে, তোর যেটা পছন্দ হয় নিয়ে যাস। আব্বু আম্মুকে একটা দিস, সোহানকে একটা, আর একটা আমার রুমে। কি রে, সবাইকে সবকিছু দিলি, আমার বৌমার জন্য কিছু আনিসনি? একটা স্বর্ণের চেন এনেছি আম্মু। মালিকের একটু সমস্যার জন্য গত মাসের বেতন দেয়নি, তাই বেশি কিছু আনতে পারিনি। তো বের করে নিচে হাতে পরিয়ে দে। আমি পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে সোয়াকে পরিয়ে দিই। সোয়া খুব খুশি হয়। সোমার দিকে তাকিয়ে দেখি ওর মুখটা কালো হয়ে গেছে। বুঝতে পারছি কেন এমন করছে, কিন্তু এমনটা তো হবার কথা নয়। 3 মাস আগে আমি ওকে কানের দুল কেনার জন্য টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা, তুই রুমে গিয়ে রেস্ট কর, খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছি। সোয়া এসে দরজা বন্ধ করে পাশে শুয়ে পড়ে। তোমার জন্য কিছুই আনতে পারিনি, সবার জন্য সব কিছু কিনে 1.5 লাখ টাকার মতো ছিল। দেশে আসবো, চলতে তো লাগবে, তাই এই চেনটা ছাড়া কিছুই আনতে পারিনি। তুমি আমার জন্য এটা এনেছো, এতেই আমি অনেক খুশি। আমি না মাঝে মাঝে খুব অবাক হই। আমার সাথে আরও 3জন লোক কাজ করে, তাদের বউরা কল করে এটা চাই ওটা চাই। আর আমার বউ কল করলে বলে ঠিক মতো খাবার খেতে, কাজ শেষ না হলে জেগে না থেকে ঘুমিয়ে যেতে। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর কি চাই আমার? আচ্ছা তোমার আব্বু আম্মু আসলো না কেন? আম্মুর শরীরটা খুব খারাপ, আম্মুকে নিয়ে হাসপাতালে গেছে, কাল আসবে মনে হয়। তুমি তো আমাকে কিছু বললে না। আজ দুপুরে এমন হয়েছে, তুমি তো তখন প্লেনে ছিলে। আচ্ছা, অনেকটা পথ জার্নি করে এসেছো, রেস্ট নেবার সময়ও পাওনি, এখন ঘুমোও। আমি সোয়াকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলপারে এসে ফ্রেশ হয়ে আম্মুর রুমে যেতে নিলে দরজা থেকে শুনি, ভাইয়া কি এটা ঠিক করেছে আম্মু? কিসের কথা বলছিস? সাব্বির আবার কি করলো? আমার জন্য এত সস্তা জিনিস এনেছে, আর ওর বউয়ের জন্য স্বর্ণের চেন। এটা কি আমার ভাইয়া? তোকে তো কয়েক মাস আগেই কানের দুল কেনার জন্য টাকা দিল, আর তাছাড়া ছোঁয়াকে তো কখনোই কিচ্ছু দেয়নি। এই প্রথম একটা চেইন দিল, তাও চেনটা দেখে মনে হলো 20-30 হাজার টাকার। তুমি এখন ছেলের পক্ষ নিচ্ছ? বিয়ে দিয়ে দিয়েছো তাই পর হয়ে গেছি, তাই না? এই ফালতু কসমেটিক্স আমার স্বামীই আমাকে কিনে দিতে পারে। ছেলেটা মাত্র কাল আসলো, এইসব কথা শুনলে কষ্ট পাবে। শুনলে শুনুক, তাতে আমার কি? আর কষ্ট পাবে বলেই ওকে এখনো কিছু বলিনি, নয়তো এই কসমেটিক্স ওর সামনে মাটিতে ফেলে দিতাম। সুমার কথা শুনে চোখের কোণে পানি জমে গেছে। চোখ মুছে চলে আসতে গেলে দেখি পাশে সোয়া দাঁড়িয়ে আছে। কিছু না বলে রুমে চলে আসি। সোয়া এসে আমার পাশে বসে জড়িয়ে ধরে বলে, আপুর কথায় কষ্ট পেয়েছো? এখনো ছোট মানুষ, তাই কি বলবে বুঝতে পারিনি। আমার বোন আমাকে এই কথাগুলো বলছে, এটাই আমি বিশ্বাস করতে পারছি না। আমি একটা কথা বলবো? বলো। আমার স্বর্ণ পরার অভ্যেস নেই, আর আমি তো তেমন কোথাও যাইও না। তুমি এটা সুমাকে দিয়ে দাও। এটা দিতে হবে না, আমার গলায় আছে একটা। আমি ছেলে মানুষ, এগুলো দিয়ে কি করব? আমারটা ওকে দিয়ে দিচ্ছি। তোমারটা দেয়া আর আমারটা দেয়া একই কথা। আমি এটা টাকা জমিয়ে জমিয়ে তোমার জন্য কিনেছি, এটা দিতে হবে না। আমি সোয়াকে বসতে বলে আমার রুমে এসে দেখি সুমা বসে আছে। কখন উঠেছিস বাবা? একটু আগে আম্মু। সুমার রুমে গিয়ে দেখলাম ও রুমে নেই। এখানে এসে দেখি তোমার সাথে গল্প করছে। আমাকে কেন খুঁজছো? তোকে এই চেনটা দেবার জন্য। আমি এটা তোর জন্যই কিনেছিলাম, ভাবলাম একটু পরে দেখি কেমন লাগে। এত চুলকে এসব পরলে তোরা কিভাবে যে এসব পরিস, এই নে। সত্যি ভাইয়া, তুমি এটা আমার জন্য কিনেছো? তোকে কেন মিথ্যা বলবো, এই নে। আম্মু ক্ষুধা পেয়েছে, খেতে দাও। তুই বৌমাকে নিয়ে টেবিলে বস, আমি আসছি। আমি ঠিক আছে বলে রুম থেকে এসে সোয়াকে নিয়ে টেবিলে বসে আছি। আম্মু খাবার সার্ভ করছি, সবাই একসাথে বসে খাবার খেয়ে নিই। বাসা থেকে বের হয়ে বন্ধুদের কল করছে সড়কে আসতে বলি। মাটির সড়কটা পাকা করে ফেলেছে। অনেক কিছু বদলে গেছে এই 5 বছরে। বন্ধুদের সাথে অনেক সময় ঘোরাঘুরি করে গ্রামটা দেখি। দুপুরে বাসায় চলে আসি, গোসল করে দুপুরে খাবার খেয়ে রুমে এসে শুয়ে থাকি। খাবার খেয়ে রুমে এসে পান বানিয়ে খাচ্ছি। সাব্বিরের আব্বু এসে বলে, আমি না একটা কথা ভাবছি। আপনি কি ভাবছেন সেটা না বললে বুঝবো কি করে? আমাদের পাশের বাসার করিম ছাগলের খামার দিয়েছে,
আমি ভাবছি সাব্বির থেকে টাকা নিয়ে একটা গরুর খামার দেব। একবারে ব্যবসাটা দাঁড়িয়ে গেলে অনেক লাভ হবে। একটা গরুর খামার দিতে সবকিছু মিলিয়ে লাখ সাতেক টাকা লাগবে। আপনার মনে হয় সাব্বিরের কাছে এত টাকা আছে? এই সামান্য টাকার কাছে নেই? 5 বছর বিদেশে কি করেছে? এই যে বাড়ি, তারপর সুমার বিয়ে, সবকিছু তো ওর টাকাই হয়েছে। 5 বছরে তো কম টাকা পাঠায়নি। আমার মনে হয় না ওর কাছে টাকা আছে। আছে কি নেই সেটা পরে দেখা যাবে। তুমি ওর সাথে কথা বলে দেখো। ছেলেটা মাত্র এসেছে, কিছুদিন যাক। সমস্যা নেই, তুমি 4-5 দিন পরে কথা বলে দেখো। বিকেলে ঘুম থেকে উঠে ফিরে বারান্দায় বসে আছি। সৌদি আরব গিয়ে চা খাওয়ার অভ্যাসটা হয়ে গেছে। এই সময় হলে চা না খেলে মাথা ব্যথা করে। সুমা বারান্দায় এসে বলে, ভাইয়া এখানে বসে আছো কেন? এমনি আমাকে এক কাপ চা বানিয়ে দিবি বোন, মাথাটা ব্যথা করছে। আমি তো একটু বাইরে যাচ্ছি, তুমি ভাবিকে বলো। বলেই সুমা চলে যায়। এক কাপ চা বানানোর সময় নেই? আমি কি তাহলে সব প্রিয়জন হতে পারিনি? এই নাও তোমার চা। তুমি কি করে জানলে আমার এখন চা খেতে ইচ্ছে করছে? তুমি সৌদি আরব থাকতে বলেছি না, বিকেল হলে তোমার চা খেলে মাথা ব্যথা করে। আমি মুচকি এসে চা নিয়ে খেতে থাকি। সোয়ান আমার সাথে কথা বলে না। মনটা খারাপ হয়ে যায় যখন মনে হয় আমি কারো প্রয়োজন মেটাতে পারিনি। রাতে সবাই ডিনার করে বসে গল্প করছি। আব্বু বলে, সাব্বির, তোর কাছে 5,000 টাকা হবে? আসলে বাজারে তোর করিম কাকার দোকান থেকে বাকি বাজার করেছিলাম, আজ বিকালে চেয়েছে। তুমি নিয়ে যাবে নাকি আমি গিয়ে দিয়ে আসবো? তাহলে তুই বাজারে গেলে কাল দিয়ে আসিস। ঠিক আছে আব্বু, দিয়ে আসবো। সোয়ান আম্মুকে বলে ওর নাকি কিছু নোটস কিনতে হবে, 1,000 টাকা লাগবে। কাল সকালে আমার থেকে নিয়ে যাস। কিছু না বলে চলে যায়। সবাই আরও কিছু সময় কথা বলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে সোয়ান আমার সামনে ঘোরাঘুরি করছে, কিন্তু কিছু বলছে না। আমি পকেট থেকে ওয়ালেট বের করে ওকে 1,500 টাকা দিই। টাকা নিয়ে চলে যায়। আইফোন না দেওয়া পর্যন্ত ভাই আমার কথা বলবে না। আমি এক বন্ধুর থেকে ওর ব্যবহার করা আইফোন কিনেছিলাম। ভেবেছিলাম যাবার সময় সোয়াকে দিয়ে যাব, কিন্তু সেটা মনে হয় আর হবে না। বাজারে এসে করিম কাকাকে 10,000 টাকা দিয়ে বলি আব্বু কিছু চাইলে দিতে। বিকেলে সাব্বিরের সাথে ঘুরতে এসেছে। বিয়ের আগে কতবার যে দুজনে ঘুরতে এসেছি তার ঠিক নেই, কিন্তু বিয়ের পরও বিদেশ চলে যাওয়ায় আর আসা হয়নি। দুজনে অনেক সময় ঘুরোঘুরি করি। বাজারে ফুচকা খেয়ে বাসায় আসতে গেলে হঠাৎ একটা কসমেটিক্সের দোকানের সামনে দাঁড়িয়ে যাই। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? এসো আমার সাথে। বলেই আমার হাত ধরে দোকানে চলে আসে। একজোড়া নূপুর ওর পছন্দ হয়েছে, সেগুলো নিয়ে বাসায় চলে আসি। রুমে এসে আমাকে বিছানায় বসতে বলে। আমি বিছানায় বসে পা ঝুলিয়ে রাখি। আমার সামনে বসে আমার পায়ে নিজ হাতে নূপুর পরিয়ে দেয়। শুধু শুধু এগুলো কিনে টাকা নষ্ট করতে গেলে কেন? আমার বইয়ের জন্য আমার নুপুর কিনতে ইচ্ছে হয়েছে, আর তুমি বলছো টাকা নষ্ট করেছি? আচ্ছা ঠিক আছে, আর রেগে থাকতে হবে না। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। এতে অনুমতি নেবার কি আছে, বলো কি বলবে। এই মোবাইলটা ভেবেছিলাম যাবার সময় তোমাকে দিয়ে যাব, কিন্তু সোয়ান মোবাইলের জন্য আমার সাথে কথাই বলছে না। আমি ওকে মোবাইলটা দিয়ে দেই। এবার গেলে তোমার জন্য নতুন একটা মোবাইল পাঠাবো। আমার যেটা আছে সেটা দিয়েই চলবে। তুমি এটা সোহানকে দিয়ে দাও। ওর বন্ধুরা সবাই আইফোন ব্যবহার করে, এগুলো দেখে ওর মনটা খারাপ হয়ে যায়। তোমার মতো বউ পাওয়া যে কোনো ছেলের জন্য ভাগ্যের ব্যাপার। তোমার মতো কজন আছে? তুমি এই পরিবারের সবার দিকে খেয়াল রাখো। আর দামি মোবাইল, পোশাক, টাকা এসব আমার চাই না, শুধু তোমার ভালোবাসা হলেই হবে। আমি সোয়াকে শক্ত করে জড়িয়ে ধরি। এরপর মোবাইল থেকে সিমটা বের করে সব কিছু ডিলিট করে সোয়ানের রুমে এসে দেখি সোয়ান নেই। ড্রয়িং রুমের কাছে দেখি বসে বসে সুমার সাথে কথা বলছে। আমি সোয়ানের কাছে গিয়ে মোবাইলটা ওর দিকে বাড়িয়ে দিই। এই নে, এটা তোর। আমি ভেবেছিলাম যাবার সময় তোকে এটা দিয়ে যাব, কিন্তু তুই তো আমার সাথে কথাই বলছিস না। এটা এখন থেকে তোর, আর তোর কাছে যেটা আছে আমাকে দে, আমি তোরটা চালাই। আর এই পুরনো বলে মন খারাপ করিস না। এবার গিয়ে নতুন দেখে একটা মোবাইল পাঠাবো। সোয়ান আমার হাত থেকে মোবাইল নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে আমার ভালো ভাইয়া। ওর হাত থেকে মোবাইল আমাকে দেয়। তখন আবার বোন মন খারাপ করে বসে আছে। আম্মুকে বলি সোয়ানের জন্য মুঝে মোবাইলটা এনেছি, ওরা সুমাকে দিয়ে দিতে। বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। আম্মু এসে বলে, সবার চাওয়া পাওয়া পূরণ করতে গিয়ে নিজের সবকিছু শেষ করে ফেলছিস। নিজের সব কিছু কেন শেষ হবে আম্মু? আমার ভাই বোন খুশি হলেই আমি খুশি।
বর্তমান যুগে তোর মতো ছেলে পাওয়া যে কোনো মায়ের জন্য ভাগ্যের ব্যাপার। দেখতে দেখতে 10 দিন কেটে যায়। রুমে বসে সোয়ার সাথে গল্প করছি। আব্বু আম্মু আমার রুমে আসে। আব্বু, তোমরা কিছু বলবে? সাব্বির, আমি একটা গরুর খামার দিতে চাইছিলাম। দেখ, যদি দিতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারটা আরো ভালোভাবে থাকবে। তুমি এই বয়সে কাজ করবে আব্বু? আমি তো আছি নাকি? তোমার কি প্রয়োজন এসব করার? তেমন কিছু তো করতে হবে না, দরকার হলে একজন লোক রাখবো। আমি আর সোহান তো আছি সাথে। আচ্ছা, তুমি যদি এটা করে খুশি হও তাহলে আমি তোমাকে বারণ করবো না। কত টাকা লাগবে? বেশি না, এখন আপাতত 1,06,000 হলেই হবে। 6 লক্ষ টাকা? আমার কাছে তো 1 লক্ষ টাকার মতো আছে আব্বু। তাহলে আমি দেশের বাইরে গিয়ে তোমাকে টাকা দিই। সোজাসুজি বল না তুই টাকা দিবি না। 5 বছর বিদেশ করে এসে বলছিস তোর কাছে মাত্র 1,00,000 টাকা আছে। ছোট বাচ্চা মনে করিস আমাকে? আব্বু, আমি না বললাম কখন? সত্যি আমার কাছে এখন এত টাকা নেই। আমি গিয়ে কারো থেকে নিয়ে তারপর তোমাকে দিব। আপনি কি বলছেন এসব? আমাদের এত বড় বাড়ি তো ওর টাকা দিয়েই হয়েছে। গোসলখানা, সুমার বিয়ে সব টাকা তো ওই দিয়েছে। আর ছেলেটা তো বলছে গিয়ে টাকা দিবে। তুমি বেশি বোঝো না। বউর জন্য এটা কিনে ওটা কেনে, আর ওর কাছে টাকা নেই। লাগবে না ওর টাকা আমার। বলে আব্বু রেগে মেগে চলে যায়। আমি অসহায় দৃষ্টিতে আম্মুর দিকে তাকিয়ে আছি। ছোঁয়া মাথা নিচু করে নীরবে কাঁদছে। তুই তোর আব্বুর কথায় কিছু মনে করিস না বাবা, বয়স হয়ে গেছে, বুঝতেই পারছিস। কিছু মনে করিনি আম্মু। তুমি আব্বুকে একটু বুঝিয়ে বলো, আমি গিয়ে টাকা ম্যানেজ করে দিব। আম্মু ঠিক আছে বলে চলে যাই। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু ছোঁয়া কষ্ট পাবে এতে। নিজেকে সামলাতে পারছি না। উঠে বাইরে এসে ওয়াশরুমে এসে চিৎকার করে কান্না করছি। কিছু সময় পর চোখে মুখে পানি দিয়ে রুমে চলে আসি। চোখের পলকেই মনে হচ্ছে সময়গুলো চলে গেল। সাব্বিরের ছুটি শেষ হয়ে গেছে। 2 মাস 20 দিনের মধ্যে আব্বু সাব্বিরের সাথে কথা বলেনি। আব্বু সবার আড়ালে একা একা কেঁদেছে। আমার বুকে মুখ লুকিয়ে কেঁদেছে, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয়নি। ওর কষ্টটা হয়তো আমিও অনুভব করতে পারছি না। প্রবাসীদের কষ্ট সত্যি আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। আর একটু পর বাসা থেকে বের হয়ে যাবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাকে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছে সাব্বির। এইভাবে ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। দেখবে আব্বু আবার আগের মতো তোমার সাথে কথা বলবে। জানো ছোঁয়া, প্রবাসে হাজারো কষ্টের পর এটা ভেবে কষ্ট ভুলে থাকি আমার পরিবারের সবাই ভালো আছে। ওখানে দিন গুনতাম কবে দেশে এসে সবার মুখের হাসিটা দেখব। কিন্তু আসার পর বুঝতে পারলাম আমি কাউকেই খুশি করতে পারিনি। আমি লুজার, বড্ড বেশি লুজার। তুমি লুজার নও। তুমি এই পরিবারের জন্য যা করেছো কেউ করে না। দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি এইভাবে চলে গেলে আমি কি করে ভালো থাকবো বলো? তোমার চোখের পানির প্রতিটা ফোঁটা যে আমার বুকে রক্তক্ষরণ বয়ে যাচ্ছে। চোখের পানি মুছে ছোঁয়ার কপালে চুমু দিয়ে রেডি হয়ে নেই। সবার চোখে নিজেকে পরাজিত মনে বিদায় নিয়ে চলে আসি নিজের কর্মস্থল সৌদি আরব। কেটে যায় আরও একটা মাস। আব্বু আমার সাথে এখনও কথা বলে না। ছোট বোন কিছু অভিমানে মুখ ফিরে নিয়েছে তাও জানি না। আম্মু আর ছোঁয়ার সাথেই শুধু কথাই হয়। রুমমেট তহিদ ভাই বলে আমার কফিল একটা নতুন বিল্ডিং বানাচ্ছে, সেখানে সবাইকে কাল থেকে কাজে যেতে বলেছে। আর বেতন নাকি 60-65 হাজার টাকা দিবে। এখানে থাকা খাওয়া আগের মতোই কফিলের। কাজে যার জন্য এখনও 30 মিনিট বাকি। সোয়াকে দেখতে ইচ্ছে করছে, ভিডিও কল দিলাম। তুমি কাজ থেকে এসে এখনো ঘুমাওনি কেন? ডিউটি চেঞ্জ হয়েছে, একটু পর যাব। শোনো, আমি তোমার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়েছি। তুলে এনে আব্বুকে দিও 40,000, আর 10,000 টাকা তুমি রেখে দিও। তুমি এত তাপমাত্রার মধ্যে দিনে কাজ করবে? দিনে কাজ করতে হবে, বেতন বেড়েছে। আমি করতে পারবো, সমস্যা হবে না। তুমি নিজের খেয়াল রেখো আর বাসার সবার। আচ্ছা, বের হতে হবে, রাতে এসে কথা হবে। বলেই কল কেটে দেয়। এই যা, আমি তো ওকে বলতেই ভুলে গেছি আমি কনসিভ করেছি। ও বাবা হবে। রাতে কল করলে বলবো। ডিউটিতে আসার পর ম্যানেজার বলে আগে 7 তলায় কাজ করতে হবে, এরপর নিচে আসবে। সবাই চলে আসি 7 তলায়। বিল্ডিংয়ের একবারে সাইডে কাজ করছি। নিচে তাকাতে মাথা চক্কর দেয়। রডগুলো হা করে আছে। বলে সোজা টাটা বাই বাই। কাজ করতে করতে হঠাৎ পা পিছলে পড়ে যাই। সবাই সাব্বির বলে চিৎকার করি, কিন্তু সবার ডাক কানে পৌঁছানোর আগেই সোজা নিচে পড়ি। রড পেটে গলায় ঢুকে যায়। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে যায়। মুহূর্তে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। আজ 3 দিন সাব্বিরের মোবাইল বন্ধ। কিছু হয়নি তো আমার সাব্বিরের? বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে এসব ভেবে।
মনকে এই বলে সান্ত্বনা দেই হয়তো কাজের চাপ বেশি, কিন্তু মন কিছুতেই সান্ত্বনা মানতে পারছে না। হঠাৎ বাসার বাহিরে একটা গাড়ি এসে থামে। সবাই বাসা থেকে বের হয়ে দেখে 4 জন লোক সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ বের করছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। লাশটা নিয়ে নিচে রেখে মুখের উপর থেকে কাপড় সরাতেই আমার পৃথিবীটা থমকে যায়। সাদা কাপড়ে অন্য কেউ না, আমার সাব্বির। দৌড়ে গিয়ে লাশ জড়িয়ে ধরে কান্না করতে থাকি। আম্মু পাগল হয়ে গেছে প্রায়, চিৎকার করে কান্না করছে আমি আর আম্মু। আব্বু, সোহান, সুমা চুপ করে দাঁড়িয়ে আছে। একজন লোক বলে সাব্বির ওর আব্বুকে ব্যবসা করতে টাকা দিবে বলে রিক্স যেন এই কাজে গেছে। দেশ থেকে যাবার পর একা একা কান্না করতো আর বলতো আমি কারোর মুখে হাসি ফুটাতে পারিনি। আব্বু লোকটার কথা শুনে সাব্বিরের লাশ জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। সুমা, সোহান ভাইয়া বলে চিৎকার করে কান্না করছে। আমি সাব্বিরের উপর সেন্সলেস হয়ে পড়ে যাই। এটা তো শুধু একটা সাব্বিরের গল্প, এমন হাজারো সাব্বির নিজের পরিবারের মানুষকে সুখে রাখতে গিয়ে নিজের জীবন দিয়েছে, কিন্তু যাদের জন্য নিজের সকল যাওয়া পাওয়া বিসর্জন দিয়ে দিন রাত নিজের জীবন শেষ করছে, তারা যখন সাব্বিরের মতো কষ্ট নিয়ে বাসা থেকে দূর প্রবাসে পাড়ি জমায়, তাদের বুকটা ক্ষতবিক্ষত হয়ে যায়। প্রবাসীরা কি খায়, কোথায় ঘুমায়, এটা যদি পরিবারের মানুষগুলো দেখতো তাহলে হয়তো কখনো এতটা আঘাত দিয়ে কথা বলতো না। প্রবাসীর দুঃখ একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝে না। সবাইকে এতটা সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।